ঢাকার গুলশান 2 এলাকার একটি বাড়ি। বহু বছর ধরে এটি ছিল দেশের অন্যতম পরিচিত রাজনৈতিক ঠিকানা। এখানে বসবাস করেছেন বিএনপির প্রয়াত নেতা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপরাষ্ট্রপতি এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। কিন্তু এই বাড়ির ইতিহাস কেবল একজন রাজনীতিকের বসবাসের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক ভিনদেশী প্রেমের কাহিনী, স্বাধীনতার পর সম্পত্তি হারানোর বেদনা, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, আদালতে দীর্ঘ কয়েক দশকের আইনি লড়াই, জালিয়াতির অভিযোগ এবং শেষ পর্যন্ত এক উত্তরাধিকারীর আবির্ভাব। সব মিলিয়ে গুলশানের এই বাড়ির গল্প যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এই কাহিনীর শুরু 1960-এর দশকে। অস্ট্রিয়ার তরুণী ইনগে ফ্লগস এবং পাকিস্তানি ব্যবসায়ী মোহাম্মদ এহসানের প্রেমের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই ইতিহাসে। দুজনের পরিচয়, প্রেম এবং পরবর্তী বিয়ে হলেও ইনগে ফ্লগস নিজের অস্ট্রীয় নাগরিকত্ব কিংবা পারিবারিক নাম পরিবর্তন করেননি। সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে তার ব্যবসায়িক কার্যক্রম এবং সম্পত্তিও ছিল। ব্যবসার পাশাপাশি ঢাকায় একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার স্বপ্নও দেখেছিলেন তিনি। 1965 সালের 9 সেপ্টেম্বর তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, যা বর্তমানে রাজুক নামে পরিচিত, ইনগে ফ্লগসের নামে গুলশান অ্যাভিনিউয়ে 1 বিঘা 13 কাঠা জমি বরাদ্দ দেয়। সরকার অনুমোদন নিয়ে সেখানে নির্মিত হয় একটি নান্দনিক একতলা বাড়ি। চারদিকে সবুজ গাছপালা, খোলা আঙিনা, গাড়ি রাখার জায়গা এবং বসার জন্য আলাদা উন্মুক্ত স্থান। সব মিলিয়ে এটি ছিল সে সময়ের অভিজাত আবাসগুলোর একটি। পরে এই বাড়ি হয়ে ওঠে নানা নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দু। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর দেশের রাজনৈতিক বাস্তবতা পাল্টে যায়। যুদ্ধের অস্থিরতার মধ্যে ইনগে ফ্লগস ও তার স্বামী বাংলাদেশ ছেড়ে চলে যান। তাদের অনুপস্থিতিতেই 1972 সালে সরকার বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ঘোষণা করে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অনেক বিদেশির সম্পত্তির মতো এই বাড়িটিও সরকারের তালিকাভুক্ত হয়, কিন্তু ইনগে ফ্লগস হাল ছাড়েননি। নিজের সম্পত্তি ফিরে পেতে তিনি আইনি ও কূটনৈতিক লড়াই শুরু করেন। শুধু আদালতেই নয়, অস্ট্রিয়া সরকারের সহযোগিতাও চান তিনি। ঢাকায় নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূতেরা একাধিকবার বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় 1 দশকের দীর্ঘ প্রচেষ্টার পর 1980 সালের জুন মাসে সরকার অবশেষে বাড়িটি ইনগে ফ্লগসকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ব্যারিস্টার মওদুদ আহমেদ এই মামলার আইনজীবী হিসাবে কাজ করেন। 1981 সালের 23 মে ইনগে ফ্লগস ইজারা চুক্তির মাধ্যমে বাড়িটি ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে ভাড়া দেন। এরপর থেকেই তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন। সময়ের সঙ্গে বাড়িটি তার রাজনৈতিক জীবনেরও গুরুত্বপূর্ণ ঠিকানায় পরিণত হয়। বহু রাজনৈতিক বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং পারিবারিক স্মৃতির সাক্ষী হয়ে ওঠে গুলশানের এই বাড়ি। 3 দশকের বেশি সময় ধরে মওদুদ আহমেদ এই বাড়িতেই ছিলেন। ইনগে ফ্লগস মহসিন দরবার নামে এক ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন বলে দাবি করা হয়। বলা হয়, ওই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তিনি সম্পত্তি বিক্রিরও ক্ষমতা পেয়েছিলেন। পরবর্তীতে দাবি ওঠে 1985 সালের 10 অক্টোবর মহসিন দরবার বাড়িটি ব্যারিস্টার মওদুদ আহমেদের ভাই মঞ্জুর আহমেদের কাছে 60,000 স্টার্লিং পাউন্ডে বিক্রি করে দেন। কথিত চুক্তি অনুযায়ী 20,000 স্টার্লিং পাউন্ড অগ্রিম দেওয়া হয়েছিল এবং বাকি অর্থ রেজিস্ট্রেশনের সময় পরিশোধের কথা ছিল। 1993 সালে মঞ্জুর আহমদ বাড়িটি নিজের নামে মিউটেশনের আবেদন করেন। সেই আবেদন দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে খারিজ হয়ে যায়। মামলাটি পরে হাইকোর্ট এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পৌঁছায়। আপিল বিভাগ রায়ে অত্যন্ত কঠোর ভাষায় মন্তব্য করে যে মহসিন দরবার নামে যার কথা বলা হয়েছে তিনি আসলে একটি কাল্পনিক চরিত্র। আদালতের মতে সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে সামনে আনা হয়েছিল। আদালত আরো বলেন, ইনগে ফ্লগস অগ্রিম অর্থ দেওয়ার দাবির পক্ষেও কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। সরকারের নথি অনুযায়ী কথিত বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ইনগে ফ্লগস মারা যান। ফলে বিক্রির দাবি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
এই রায়ের মাধ্যমে মওদুদ আহমদের পরিবারের মালিকানার দাবি কার্যত শেষ হয়ে যায়। পরে রাজু বাড়িটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। কয়েক দশক ধরে বসবাস করা বাড়ি ছাড়তে হয় ব্যারিস্টার মওদুদ আহমদকে। বাড়ি ছাড়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, এই বাড়ি তার কাছে শুধু ইট পাথরের স্থাপনা নয়, তার সন্তানদের বেড়ে ওঠা পরিবারের অসংখ্য স্মৃতি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে এই বাড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনেকে ভেবেছিলেন এতেই হয়তো গল্পের সমাপ্তি, কিন্তু কয়েক বছর পর আবারও নতুন মোড় নেয় এই বাড়ির ইতিহাস। অস্ট্রিয়ার নাগরিক করিম ফ্রান্স সোলাইমান নিজেকে ইনগে ফ্লাদস ও মোহাম্মদ এহসান দম্পতির ছেলে হিসাবে পরিচয় দিয়ে সামনে আসেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, গুলশানের বাড়িটির প্রকৃত উত্তরাধিকারী তিনি সরকার ও রাজুকের কাছে বাড়িটি নিজের নামে মিউটেশনের আবেদনও করেন। করিমের ভাষ্য ছিল, সুপ্রিম কোর্টের রায়ের প্রমাণ হয়েছে যে বাড়িটির প্রকৃত মালিকানা কখনো তাদের পরিবার থেকে আইনগতভাবে অন্য কারো কাছে যায়নি। তার অভিযোগ, দীর্ঘ বছর ধরে অন্যরা বাড়িটি ব্যবহার করলেও তাদের পরিবার কোনো ভাড়া বা আর্থিক সুবিধা পায়নি। বাংলাদেশে অবস্থানকালে করিমকে আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তার আইনজীবী জানান, করিম বহু বছর ধরেই মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন এবং আদালতের চূড়ান্ত রায়ের পরই মালিকানার দাবি প্রতিষ্ঠা করতে বাংলাদেশে এসেছেন। করিম আরও জানান, তার মা ইনগে ফ্লাদস জীবনের শেষ দিন পর্যন্ত গুলশানের বাড়িটি ফিরে পাওয়ার আশা ছাড়েননি। মাত্র 22 বছর বয়সে তিনি নিজের স্বপ্ন দিয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন। তাই এই বাড়ি তাদের পরিবারের কাছে শুধু একটি সম্পত্তি নয়, এটি স্মৃতি, আবেগ এবং পারিবারিক ইতিহাসের অংশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজ সেই পুরনো বাড়িটি আর নেই। রাজু সেটি ভেঙে নতুন স্থাপনা নির্মাণ করেছে। তবে বাড়িটির ইতিহাস এখনো বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে আলোচিত। প্রেম থেকে শুরু হয়ে আন্তর্জাতিক কূটনীতি, আদালতের লড়াই, জালিয়াতির অভিযোগ, রাজনৈতিক বিতর্ক এবং উত্তরাধিকার দাবির মধ্য দিয়ে গুলশানের এই বাড়ি বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়ে পরিণত হয়েছে। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।